প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। দর্শক দেখুন, একজন এমপি দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সম্পর্কে কি বলছেন। মাথা কেটে টেবিলে দেওয়া উচিত প্রথমেই। কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ তার বিষয়ে বলছেন একজন এমপি যে প্রথমেই তার মাথাটা কেটে টেবিলে দেওয়া উচিত। মানে এ কি কথা, এ কি কথা? একজন এমপি, ল মেকার, তিনি বলছেন মুন্ডু কেটে মাথা কেটে প্রথমেই ওনার টেবিলে দেওয়াটা উচিত। মানে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, তো তার উদ্দেশ্যে কথাটা বলছেন যে প্রধানমন্ত্রী লালকেল্লাতে দাঁড়িয়ে এইসব বলেছেন, আর পাশে দাঁড়িয়ে হোম মিনিস্টার, মানে সেটাও মানে কিভাবে বললেন, হ্যাঁ করে, অদ্ভুত। একজন কেন্দ্রীয় হোম মিনিস্টারকে উনি ভ্যাংচাচ্ছেন, কটাক্ষ করছেন, আর তার সঙ্গে এই কথাটা মারাত্মক, মাথা কেটে নাকি টেবিলে দেওয়া উচিত। আরে কি রে ভাই, মুন্ডু কেটে নেবেন? মুন্ডু কেটে নেওয়ার বিধান দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন বা দাবি করছেন? মুন্ডু কেটে নেওয়া, একজন ল মেকার, তার মুখ থেকে এই কথা বের হচ্ছে? এটা কি সিস্টেম, কি কথা? একজন এমপি একজন হোম মিনিস্টারের ব্যাপারে, দেখুন, কিছু বলার জায়গা থাকতেই পারে, তার যুক্তি থাকবে, বক্তব্য থাকবে, পার্লামেন্টে চর্চাও হয়, ওনারা তো চর্চা করেন। তো কিন্তু সেখানে বলছেন ওর মুন্ডু মানে মাথা কেটে টেবিলে দেওয়া উচিত, কারণ উনি তো হোম মিনিস্টার, ওনার তো দেখার দায়িত্ব। তো দেখার দায়িত্ব, আমি সে ব্যাখ্যা আসছি একটু পরে। কিন্তু আমি যেটা বলতে চাই যে যাই আপনি মানে বোঝানোর চেষ্টা করেন না কেন দায়িত্ব ইত্যাদির বিষয়ে, কিন্তু আপনি এই যে ভাষাটা বলেছেন মুন্ডুটা কেটে টেবিলে দেওয়া উচিত, এটা কি বলা যায়? এটা বলা যায়? হোম মিনিস্টারের মুন্ডু কেটে নেওয়ার কথা বলছেন। ভাবুন দর্শক, কে রে ভাই এরা? মারাত্মক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আর হোম মিনিস্টারের দেখার দায়িত্ব মানে হোম মিনিস্টার দেখছেন না? হোম মিনিস্টার দেখছেন বলেই তো এত উদ্বেগ প্রকাশ করছেন এবং নানান সব বক্তব্য রাখছেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য নানান সব ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এখানে যে অভিযোগটা আছে সেই অভিযোগ তো আসামে শুনতে পাই না, আরো যেসব রাজ্য রয়েছে নর্থ ইস্টে সেখানে তো সেইভাবে শোনা যায় না। যত গন্ডগোল তো এখানে, যে এখানে বিএসএফ বা কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে অনুপ্রবেশকে আটকানোর, কিন্তু এখানকার শাসক সরকার সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাঁটা তারের বেড়া দেওয়া যায়, দেওয়ার মানে উপায় রয়েছে, কিন্তু এখানকার সরকার জমি দিচ্ছে না। প্রায় 540 কিমি ফাঁকা পড়ে রয়েছে, যে জায়গা দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজে হয়। কারণ বিএসএফ থাকলেও ওই পুরো দূরবীন নিয়ে সারাক্ষণ দেখা সম্ভব না। অনেক প্রাকৃতিক তো সমস্যা হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, রাতের অন্ধকার আছে। বিএসএফ চেষ্টা করছে মানে আটকানোর, কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে বা এই যে
ভৌগোলিক যে অবস্থান এবং বেড়া নেই, সেই সুযোগে ওদিক থেকে লোকজন ঢুকে পড়েন, আর তাদেরকে ঢুকতে সাহায্য করা হয় এখান থেকে, দালালি চলে এখান থেকে। আর যদি কেউ ঢুকে পড়েন তাদেরকে এখানে কিভাবে ওই অ্যাড্রেস প্রুফ বা ওই আইডেন্টিটি দেওয়া যায়, তার জন্য একেবারে সব কারখানা খুলে রেখে দেওয়া হয়েছে, কারখানা খুলে রেখে দেওয়া হয়েছে। তো এই কারণেই তো বিএসএফ চাইলেও সবটা পারছে না আটকাতে। আটকাচ্ছে না কি, নিশ্চয়ই আটকাচ্ছে, আটকানোর চেষ্টা তো হচ্ছে, ধরপাকড় তো হচ্ছে, কিন্তু এতটাই ওপেন রয়েছে এখানে, রাজ্য সরকার জায়গা না দেওয়ার কারণে, জমি না দেওয়ার কারণে, যেহেতু বেড়া দেওয়া যাচ্ছে না, ফলে শুধুমাত্র ম্যানুয়াল টহলদারি এতে করে হয় না, হয় না। মানুষ তো, আর আবারও বলছি, এই অনুপ্রবেশ এগুলো মানে কতগুলো কৌশলে হয় এবং কিছু সুযোগ নিয়ে হয়। তার মধ্যে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, বা আরো আরো সব ব্যাপার আছে, রাতের অন্ধকারেও কিছু লোক, আসলে লোকাল লোকের ইনভলভমেন্ট না থাকলে, দালাল চক্রের যোগ না থাকলে সম্ভব না। কিন্তু এখানে যে সমস্যাটা আছে সেটা আপনি আসামে পাবেন না, এখন অন্তত পাবেন না, আগে পেতেন। তার মানে কি, তার মানে হচ্ছে যে যদি সংশ্লিষ্ট রাজ্যের সরকার এইসব বিষয়ে সদিচ্ছা দেখায়, শাসক শিবির যদি এই বিষয়ে সদিচ্ছা দেখায়, যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করে, তবেই কিন্তু এটাকে আটকানো সম্ভব। আর যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার যদি বিএসএফ এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, বিএসএফ কে কোঅপারেট না করার জন্য বার্তা দেয় দলের লোকজনদের কাছে, বা তাদের যে সরকার আছে এবং পুলিশ আছে তাদের কাছে, তো সেখানে কি করে এটা কাট করা যাবে? একটা সেকশন, কেন্দ্রের যে সেকশন আছে বিএসএফ, তারা চেষ্টা করছে আটকাতে, আর রাজ্যের যে সেকশনটা আছে তারা চাইছে ঢুকে যাক, ঢুকে যাক, ঢুকে যাক, ঢুকলেই আইডেন্টিটি দিয়ে দেবো। তো কি করে সম্ভব? তো সেই জন্যই তো এতটা চিৎকার হয়, সেই জন্যই তো বাংলার সম্পর্কে কেন্দ্রের যারা আছেন তারা কথা বলেন, অন্যান্য রাজ্যের বিষয়ে তো বলেন না তো এতটা। এমনকি সব জায়গায় যে বিজেপি সরকার আছে তাও না, অন্য সরকার থাকলেও কিন্তু এতটা কথা বলা হয় না যতটা এই বাংলার ক্ষেত্রে বলা হয়। আসলে বাংলাটা সব থেকে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে দেশের নিরাপত্তার কাছে, সব থেকে বড় থ্রেট। কারণ অনেক লম্বা বর্ডার আছে, 2000 2000 প্লাস কিলোমিটার, তার মধ্যে 540, প্রায় 540-42 কিমি ওপেন রয়েছে, যেদিক দিয়ে সহজে অনুপ্রবেশ ঘটানো যায়। টহলদারির ভীষণ চেষ্টা করছে বিএসএফ, ভীষণ চেষ্টা করছে, আগের থেকে অনেকটা কমিয়েছে, কিন্তু ফুল প্রুফ একেবারে আটকানো সম্ভব না যদি না এখানকার সংশ্লিষ্ট সরকার সেই বিষয়ে কোঅপারেট করে, সাহায্য করে, দালাল চক্রকে আটকায়, সম্ভব না তো। আবার যখন বিএসএফ চেষ্টা করছে, বা ওই একটা নিয়ম করা হয়েছে না যে অনেকটা ভিতরে এসে তারা তল্লাশি চালাতে পারবে, সেটাতেও বাধা, সেটাতেও বাধা। কেন ভিতরে ঢুকবে, আমাদের পুলিশ এরিয়ায় কেন ঢুকবে, সেখানেও বাধা। তো রাজ্য সরকার যদি এইরকম পদে পদে বাধা দেয়, তো সম্ভব কি এটাকে পুরোপুরি আটকানো? তো সেই জন্যই তো এত কথা বলা হচ্ছে যে এইসব দিক দিয়ে লোকজন ঢুকছেন, আর ডেমোগ্রাফি সব বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে। তো এগুলোকে আটকাতে হবে, সেই জন্য আমরা চেষ্টা করছি। তো প্রধানমন্ত্রী সেটা বলেছেন লালকেল্লাতে, এবং উনি যে বলেছেন আমরা উদ্যোগ নিচ্ছি, এবং সেখানটা শুনে কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনি হয়তো সন্তুষ্ট হয়েছেন। তো সেটাকে উনি ওইভাবে ব্যাখ্যা করছেন। কি কেমন করে ব্যাখ্যা করলেন না, একটা তাচ্ছিল্য করে। ভাবুন দর্শক, নিজেকে যে কি ভাবেন এই মহুয়া মৈত্র, আমি শুধু সেটা ভাবছি, কি ভাবেন। মানে ওনারা যেন এনজয় করতে এসছেন, দেখবেন সারাক্ষণ সব কত কি করে বেড়াচ্ছেন, কিছু কিছু খবর তো সামনে আসে, আর শুধু লেকচার, টেলিভিশন বাইট, মিডিয়া বাইট, আর শুধু দোষারোপ করা, আর নিজেদের দোষগুলোকে শুধু অ্যাভয়েড করা। লজ্জা লাগানোর কথা বলতে, পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড আপনি বিদেশে মানে পাচার করেছিলেন, লোককে দিয়েছিলেন, তার জন্য সাসপেন্ড হতে হয়েছিল, লজ্জা লাগে না? আপনি হয়তো আবার এমপি হয়ে গেছেন, এমপি হওয়ার তো কথা না, আসলে আপনাদের দল যেভাবে ভোটটা করায় তাতে হয়তো হয়ে গেছেন। আবার এসআইআর করা হবে বলে তো খুব চিৎকার করছেন। এসআইআর না হলেই তো আপনাদের সুবিধা না, এসআইআর হলে তো জিততে পারতেন না, যদি আগে হতো 24-ও জিততে পারতেন না, এটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। ফলে আপনি আবারও এমপি হয়ে গেছেন, এমপি হয়ে বড় বড় কথা বলছেন, এবং দেশের মানুষের কাছে খুবই দুর্ভাগ্যের। আর সব থেকে বড় দুর্ভাগ্যের হচ্ছে এই বাংলার, যে বাঙালি একজন তিনি দেশের হোম মিনিস্টারের মুন্ডু কেটে নেওয়ার কথা বলছেন, মুন্ডু কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বা দাবি করছেন কার্যত। খুব লজ্জার, খুব দুর্ভাগ্যের। এবং দর্শক, আমি দেখছিলাম যে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, আমি জানি না পুলিশ এই বিষয়ে কোনো এগোবে কিনা,
কোতোয়ালি থানাতে একটা অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপ মজুমদার সম্ভবত একজন, তিনি অভিযোগটা করেছেন। আমি আরেকটা বক্তব্য শুনছিলাম দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে বা আবার ওই এনআরসি ইত্যাদি নিয়ে উনি আরো একটা কথা বলেছেন, সেটাও খুব মারাত্মক কথা। আমি সেটাও দর্শক আপনাদেরকে একটু শোনাই, শুনিয়ে শেষ করব। যে মহুয়া মৈত্রের বাড়বাড়ন্ত দেখুন না কিরকম, মানে কি যে ভাবছেন নিজেকে, মানে বোঝা মুশকিল, বা খুব আবারও বলছি খুব দুর্ভাগ্যের। কি বলেছেন দর্শক দেখুন। এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন। আমরা কি হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন, বাংলাদেশের মানুষের সাথে আমরা কেন খারাপ ব্যবহার করব? আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ থেকে, এটা কি কথা? তা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার, এই যে ডেমোগ্রাফিক বলছেন, এটা কি? এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদাও, আর কিছু নয়। ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক, এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি? মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো, যেখানেই মুসলমান দেখছো, যেখানেই মাইনরিটি দেখছো, তাদের ধরে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া, এটাই। মুসলমানদেরকে পেঁদাও, এটা নাকি ওই ডেমোগ্রাফির ব্যাপারে যেটা বলেছেন প্রধানমন্ত্রী, সেটা মিশন ডেমোগ্রাফি। তাই যারা এদেশের বাসিন্দা মুসলমান, তাদের বিরুদ্ধে তো কিছু বলা হয়নি। আমিও তো মুসলমান। আর কত রাজ্য রয়েছে যেখানে মুসলিম কত আছেন, লাখে লাখে মুসলিম লোকজন রয়েছেন। কই, তারা তো সেখান থেকে বিতাড়িত হয়ে যাননি। অনেকগুলো বছর কিন্তু হয়ে গেছে সেখানে সরকার চলছে, বিজেপির সরকার, সব তাড়িয়ে দিয়েছেন। মিশন ডেমোগ্রাফি মানে কি? যে এই যে বাইরে থেকে এসে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেগুলোকে আটকানোর কথা বলা হচ্ছে। বাইরে থেকে এসে আমার দেশে জায়গা জমি দখল করে নেওয়া, আমাদের কাজকর্ম দখল করে নেওয়া, অর্থনীতিতে মানে এখানে মানে এক্ষেত্রে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো, তো এগুলোকে আটকাতে আর আমরা কেন করবো? কোন দেশ করে? তো অন্য দেশের লোকরা এসে ঢুকে পড়বেন অবৈধ ভাবে? কোন দেশ কি এটাকে অ্যালাউ করে? তো সেখানে যখন একটা দেশের নিরাপত্তার ব্যাপারে ভাবছেন প্রধানমন্ত্রী, তো সেটাকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে মুসলমানদেরকে প্যাদানোর একটা কর্মসূচি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর দেখুন বাংলাদেশের সম্পর্কে উনি কি সব বলছেন। দর্শক বলবেন আপনারা যা বলার, যা সব শুনলেন দেখলেন, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।